জয়েন্ট, এছাড়াও হচ্ছে আপনাদের বোথ শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট এবং পিউবিক সিম্পাইসিসের যে জয়েন্টটা আছে এটাকে বলা হয় হচ্ছে এক্সিয়াল জয়েন্ট, এবং এগুলো বাদ দিয়ে বাকি যে জয়েন্টগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে পেরিফেরাল জয়েন্ট। তো স্পন্ডাইলোআর্থ্রাইটিস ইউজুয়ালি প্রিডমিনেন্টলি এক্সিয়াল জয়েন্টগুলোকে বেশি ইনভলভমেন্ট করে, তবে পেরিফেরাল জয়েন্টে ইনভলভমেন্ট হইতে পারে। অলিগোআর্থ্রাইটিস করে, অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি করে এবং অলিগোআর্থ্রাইটিস করে, হ্যাঁ, এবং লোয়ার লিম্ব প্রিডমিনেন্স দ্য আপার লিম্ব, স্যাক্রোয়াইলাইটিস এন্ড ইনফ্লামেটরি স্পন্ডাইলাইটিস করে, ইনফ্লামেটরি এনথেসাইটিস করে, টেন্ডেন্সি ফর ফ্যামিলিয়াল অ্যাগ্রিগেশন, দ্যাটস মিন দে হ্যাভ এ ফ্যামিলি হিস্ট্রি। সো স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি বা এসএনএস যখন চিন্তা করবেন তখন ফ্যামিলি হিস্ট্রি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং এই সমস্ত পেশেন্টের রিউমাটয়েড ফ্যাক্টর এবং এসিপিএ নেগেটিভ থাকে, হ্যাঁ, and absence of nodule and other extra-articular features of rheumatoid arthritis. Rheumatoid arthritis এর যে extra-articular features যেগুলো আছে নোডুল, এই সমস্তগুলো হচ্ছে অ্যাবসেন্ট থাকতে হবে, এবং এদের কিছু কমন এক্সট্রা আর্টিকুলার ফিচার থাকে। এই কমন এক্সট্রা আর্টিকুলার ফিচারগুলো দ্যাটস মিন এই অ্যানকাইলোজিং, সোরিয়াসিস, আইবিডি, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, এরা কমনলি এই কয়েকটা এক্সট্রা আর্টিকুলার ফিচারগুলো শেয়ার করে, একটা অপরটার সাথে ওভারল্যাপ থাকতে পারে। যেমন মিউকোসাল ইনভলভমেন্ট হলে কনজাংটিভাইটিস হয়, বাক্কাল আলসারেশন, ইউরেথ্রাইটিস, প্রোস্টাইটিস, বাওয়েল আলসারেশন, পাস্টুরাল স্কিন লেশন এন্ড নেইল ডিস্ট্রফি। এজন্য আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করছি ইনফ্লামেটরি ব্যাক পেইন এন্ড মেকানিক্যাল ব্যাক পেইনের পার্থক্য। এর আগেও আপনাদেরকে আমি পড়াইছি ইনফ্লামেটরি ব্যাক পেইন আর মেকানিক্যাল ব্যাক পেইনের মধ্যে পার্থক্য কি। পেইন ইউজুয়ালি লেস দ্যান 40 ইয়ার্স অফ এজে হয়, মেকানিক্যাল ব্যাক পেইন যে কোনো এজে হইতে পারে। ইনফ্লামেটরি ব্যাক পেইনটা ইউজুয়ালি ইনসিডিয়াস অনসেট হয়, মেকানিক্যাল ব্যাক পেইনটা হচ্ছে অ্যাকিউট অনসেট হয়। Inflammatory back pain is symptom duration more than 3 months, mechanical back pain less than 3. The established classification criteria of ankylosing spondylitis, reactive arthritis, psoriatic arthritis or SPA related SCR এবং ইউলার ক্রাইটেরিয়ার উপর বেসিস করে আমরা এটা ডায়াগনোসিস করলাম। ঠিক এরকম SPA ডায়াগনোসিস করার জন্য একটা ক্রাইটেরিয়াকে বলা হয় হচ্ছে আসাস ক্রাইটেরিয়া। এই আসাস ক্রাইটেরিয়াটা পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যাসেসড হবে ফর মোর দ্যান 3 months and এজ অফ অনসেট লেস দ্যান 45 ইয়ার্স হতে হবে, এবং দিস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হ্যাজ এ সেনসিটিভিটি অফ 83% and স্পেসিফিসিটি অফ 84%। ঠিক আছে, এটা এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথির ক্ষেত্রে এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা প্রযোজ্য, এবং এটার উপর ভিত্তি করে আমরা এই এসপিএ ডায়াগনোসিস করি, এবং এই ক্রাইটেরিয়াটার সেনসিটিভিটি হচ্ছে 83% একদিকে, আরেকটা হচ্ছে আরেকদিকে। স্যাক্রোআইলাইটিস অন ইমেজিং, অর্থাৎ স্যাক্রোআইলিয়াক জয়েন্টের যদি আপনারা ইমেজিং করেন, আইদার এটা এক্সরে, প্লেন এক্সরে হইতে পারে অথবা এমআরআই হইতে পারে, এটা একটা হেডিং। আরেকটা হেডিং হচ্ছে HLA-B27। আমরা জানি যে HLA-B27 ইউজুয়ালি সাধারণত এসপি এর ক্ষেত্রে পজিটিভ থাকে। তো এই HLA-B27 যদি কারো পজিটিভ থাকে, তার সাথে দুইটা আদার এসপিএ ফিচার, আর কারো যদি স্যাক্রোআইলাইটিস থাকে অন ইমেজিং, সেটা এক্সরে অথবা এমআরআই তে, তার সাথে যদি একটা এসপিএ ফিচার থাকে, তাহলে সেটা আসাস ক্রাইটেরিয়া অনুযায়ী এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথির মধ্যে পড়ে আর কি। তো এই এসপিএ ফিচারগুলো কি কি? এসপিএ ফিচারগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ইনফ্লামেটরি ব্যাক পেইন, আর্থ্রাইটিস, এনথেসাইটিস, ইউভিআইটিস, এই যে এক্সট্রা আর্টিকুলার ফিচারগুলো পড়লেন, যে কমন এক্সট্রা আর্টিকুলার ফিচার্স দ্যাট আর শেয়ারড বাই দ্য এসপিএ, সেগুলোই এখানে এসপিএ ফিচার হিসেবে ধরানো হয়েছে। ইনফ্লামেটরি ব্যাক পেইন, আর্থ্রাইটিস, এনথেসাইটিস, ইউভিআইটিস, ড্যাকটাইলাইটিস, সোরিয়াসিস, Crohn's disease or ulcerative colitis, good response to non-steroidal and anti-inflammatory drug, family history of SPA, HLA-B27, elevated CRP, and sacroiliitis on imaging, either active inflammation or MRI showing sacroiliitis or definite radiographic sacroiliitis। অর্থাৎ অথবা কারো যদি HLA-B27 পজিটিভ থাকে, তার সাথে যদি দুইটা SPA ফিচার যদি পজিটিভ হয়, ঠিক আছে, তাহলেও সেটাকে SPA হিসেবে ডায়াগনোসিস করা হয়। Sacroiliitis হচ্ছে second most common of SPA. Disease that affect the sacroiliac joint and spine and not into involvement হইতে পারে, এবং এটা একটা গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক বেন্ডিং হয় এবং ফিউশন হয়, যে কারণে এই ডিজিজটার নাম হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্রাইমারি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। প্রাইমারি স্পন্ডাইলাইটিস অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আমরা কখন বলবো? যখন এই অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের সাথে নো আদার অ্যাসোসিয়েটেড ফিচার্স, যখন আদার কোনো অ্যাসোসিয়েটেড ফিচার থাকে না, অর্থাৎ সোরিয়াসিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস বা আইবিডি, এই সমস্ত যদি কোনো ফিচার না থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে প্রাইমারি স্পন্ডাইলাইটিস। কখন বলা হয়? যখন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের সাথে যখন রিয়েক্টিভ রেডিওগ্রাফিক স্যাক্রোআইলাইটিস ইজ দ্য হলমার্ক অফ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, অর্থাৎ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের সবচেয়ে হলমার্ক হচ্ছে স্যাক্রোআইলাইটিস, এখানে থাকা লাগবে, স্যাক্রোআইলিয়াক জয়েন্টের ইনফ্লামেশন এখানে থাকা লাগবে।
এই স্যাক্রোয়াইলাইটিস ডেভেলপ করতে এভারেজ আপনার 4 to 9 ইয়ার্স সময় লাগে ফ্রম দ্য অনসেট অফ ইনফ্লামেটরি ব্যাক পেইন টু দ্য ডেভেলপমেন্ট অফ ডেফিনেট রেডিওগ্রাফিক স্যাক্রোয়াইলাইটিস। রেডিওগ্রাফিক চেঞ্জ আসতে প্রায় 4 থেকে 9 বছর পর্যন্ত সময় লাগে আপনার অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসে। তাহলে কি আমরা ইনফ্লামেটরি ব্যাক পেইন দেখেন, এই যে একটা প্রথম যখন ইনফ্লামেটরি ব্যাক পেইন শুরু হলো তার সাথে সাথে কিন্তু আপনি স্যাক্রোয়াইলাইট সময় লাগে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের স্যাক্রোয়াইলাইট জয়েন্টের এমআরআই করি। এই এমআরআইটা আমাদের ডিটেকশন করতে হেল্প করে যে এই পেশেন্টের ইনভলভমেন্ট আছে কিনা আর কি, ঠিক আছে। দ্য পেশেন্ট আর সেড টু হ্যাভ প্রি রেডিও গেসার যদি বেশি থাকে, পোর ইনিশিয়াল রেসপন্স টু NSAIDs, আর্লি লস অফ লাম্বার স্পাইন মোবিলিটি, প্রেজেন্স অফ ড্যাকটাইলাইটিস যদি থাকে, অলিগো আর্টিকুলার ডিজিজ যদি থাকে, অনসেট লেস দেন 16 ইয়ার্স থাকে, লো সোশ্যাল এন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা শুরু হয়। এখানে মেল প্রলং মর্নিং এন্ড নকটার্নাল স্টিফনেস, এন্ড দিস স্টিফনেস ইমপ্রুভস উইথ মুভমেন্ট এন্ড এক্সারসাইজ। বাটক পেইন মে ইনিশিয়ালি অল্টারনেটিভ টেস্ট আছে, এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস ডায়াগনোসিস করার জন্য আমাদের কিছু টেস্ট আছে। আমরা কিন্তু অলমোস্ট অন্য যদি অ্যাসিম্পটোমেটিক প্রস্টাইটিস হয় এবং 80% অফ দ্য ইনভলভমেন্ট হয়, এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে অ্যাওর্টিক ইনকম্পিটেন্স হয়, মাইট্রাল ইনকম্পিটেন্স হয়, কার্ডিয়াক কন্ডাকশন ডিফেক্ট হয়, এন্ড পেরিকার্ডাইটিস হয়। এবং লং টাইম ধরে এই অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস থাকলে অ্যামাইলোইডোসিস হয়, অ্যাটিপিক্যাল আপার লোব ফাইব্রোসিস হয়। হ্যাঁ, পোস্টারাইটিস 80 এক্সামিনেশন কিছু টেস্ট করা হয়, এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসের এসআই জয়েন্ট ইনভলভমেন্ট ছাড়াও আরো কিছু টেস্ট আমরা অক্সিপুট টু ওয়াল টেস্ট, এটা অক্সিপুট টু ওয়াল টেস্টটা ইউজুয়ালি করা হয় হচ্ছে সার্ভাইকাল স্পাইনের যে মোশন অ্যাবনরমালিটি হয়, রেঞ্জ অফ মোশনের যে অ্যাবনরমালিটি হয়, সেই রেঞ্জ অফ মোশনের অ্যাবনরমালিটিটা ডিটেক্ট করার জন্য আমরা সাধারণত অক্সিপুট টু ওয়াল টেস্ট করি আর কি। এটা কিভাবে করা হয়? নরমালি উইথ হিলস এন্ড স্ক্যাপুলার টাচিং দ্য ওয়াল, উইথ দ্য occiput should touch the wall. Any distance from the occiput to wall represents a forward stooping of the neck secondary to cervical spine involvement with ankylosing spondylitis. ঠিক আছে, তো এখানে মনে হয় দেওয়ালের পাশে দাঁড়ায় আপনার হিলটাকে দেওয়ালের সাথে টাচ করা হয় এবং স্ক্যাপুলাকেও দেওয়ালের সাথে টাচ করা হয়, এবং এই অবস্থায় আপনার অক্সিপুটটা দেওয়ালের টাচ করার কথা, কিন্তু অক্সিপুট যদি দেওয়ালের টাচ না করে যে ডিসটেন্সটা মেইনটেইন, যদি একটা কোনো ডিসটেন্স মেইনটেইন করে, তাহলে বুঝতে হবে যে এখানে সার্ভাইকাল স্পাইনের ইমমোবিলিটি আছে, যার কারণে আপনার অক্সিপুটটা পিছনে টাচ করতেছে। দেখি অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসে কোস্টোভার্টিব্রাল জয়েন্টগুলো ইনভলভমেন্ট হয়। এই কোস্টোভার্টিব্রাল জয়েন্টগুলো ইনভলভটাও আরেকটা হচ্ছে আপনার অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসের আরেকটা টেস্ট। এই ক্ষেত্রে করা হয়, আমাদের একটা ছবি দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দিস ইজ শোভার টেস্ট। এটা হচ্ছে আমাদের যে ডিম্পল অফ ভেনাস থাকে, এই ডিম্পল অফ ভেনাসে আমরা একটা স্ট্রেইট লাইন টানি, এরপরে 10 সেন্টিমিটার উপরে আমরা আরেকটা লাইন টানি, এরপরে পেশেন্টকে নি স্ট্রেইট রেখে ফরওয়ার্ড ফ্লেকশন হইতে বলি। এই 10 সেন্টিমিটারের যে লাইনটা আমরা টানলাম উপরে, এই লাইনটা এই ডিম্পল অফ ভেনাস থেকে উপরে যে 10 সেন্টিমিটার উপরে যে লাইনটা টানলাম, এই দুইটা লাইনের ডিসটেন্স যখন ফরওয়ার্ড ফ্লেকশন করবে তখন যদি 15 সেন্টিমিটার বা তার বেশি হয় তাহলে এই টেস্টটা হচ্ছে নেগেটিভ, আর যদি এটা 15 সেন্টিমিটার বা তার কম হয় তাহলে বুঝতে হবে যে এই টেস্টটা হচ্ছে পজিটিভ। এবং এইটার মাধ্যমে আমরা হচ্ছে স্পাইনের মোবিলিটিটা অ্যাসেস করে থাকি আর কি, ঠিক আছে। অফ দ্য লাম্বার স্পাইন, প্লেস এ মার্ক এট দ্য লেভেল অফ পেলভিক কম্প্রেশন আমরা বেশ কয়েকভাবে করতে পারি। এখানে একটা মাধ্যমে দেখানো হয়েছে যে পেশেন্ট লাইং অন ওয়ান সাইড এন্ড কম্প্রেশন অফ দ্য পেলভিস শুড ইলিসিয়েট স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেইন। এক সাইডে কাঁধ হয়ে শুয়ে থাকার পরে আরেক সাইডে পেশেন্টের পেলভিসের উপরে চাপ প্রয়োগ করলে পেশেন্ট স্যাক্রোইলিয়াক জয়েন্টে যদি পেইন ফিল করে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে পজিটিভ পেলভিক কম্প্রেশন। খেয়াল করেন, একটা পেশেন্ট এখানে শুয়ে আছে, ডিজিজ অ্যাক্টিভিটি ক্ষেত্রে বললাম -28 একটা স্কোরিং সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা সাধারণত ডিজিজ অ্যাক্টিভিটি অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস সিলেক্ট করি। ঠিক একই ভাবে এইরকম একটা ইংল্যান্ডের বাথ একটা শহর আছে, যেই শহরে এই অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসের ডিজিজ অ্যাক্টিভিটি ডায়াগনস্টিক অ্যাক্টিভিটি ইন্ডেক্সটা বের করা হয়েছিল। ওই শহরের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে বাথ অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স। এটাও একটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট ইভালুয়েট করতে পারি। তাছাড়া আরেকটা স্পেশাল ভিউ আছে, এটার নাম হচ্ছে ফার্গুসন ভিউ। এটার মাধ্যমে আমরা স্যাক্রোইলিয়াক জয়েন্টের ইভালুয়েশন করতে পারি। আরেকটা হচ্ছে অবলিক ভিউ অফ দ্য স্যাক্রোইসাইড জয়েন্ট। এই কয়েকটা ভিউ এর মাধ্যমে আমরা স্যাক্রোইলিয়াক জয়েন্টটা ভালোভাবে দেখতে পারি। একটা হচ্ছে এপি ভিউ, আরেকটা হচ্ছে ফার্গুসন ভিউ, আরেকটা হচ্ছে ডেডিকেটেড অবলিক ভিউ অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট। ব্যাম্বো স্পাইন সৃষ্টি করছে, এটা আপনাদেরকে দেখানো হলো যে
যে দুই সাইডের সিন্ডেসমোফাইট দেখেন, একটা হচ্ছে এ এবং বি, দুইটা ছবি আছে। এ ছবিতে হচ্ছে ফাইন সিমেট্রিক্যাল মার্জিনাল সিন্ডেসমোফাইট দেখা যাচ্ছে, যেটা টিপিক্যাল অফ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। আর হচ্ছে কোর্স অ্যাসিমেট্রিক্যাল নন টিপিক্যাল অফ সোরিয়াটিক এবং রিয়েক্টিভ আর্থ্রাইটিসের, ঠিক আছে, বা রিয়েক্টিভ আর্থ্রাইটিসের। তাহলে ফরমেশনে আবার সমস্যা আছে, একটাতে হচ্ছে কোর্স অ্যাসিমেট্রিক্যাল নন মার্জিনাল সিন্ডেসমোফাইট, আর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে ফাইন সিমেট্রিক্যাল মার্জিনাল সিন্ডেসমোফাইট, যেটা টিপিক্যাল অফ। দেখেন একেবারেই ব্যাম্বো স্পাইন ডেভেলপ করছে। হ্যাঁ, থেরাপি, অ্যাভয়েড স্মোকিং ইন এ সিআইডি ফর স্পাইনাল আর কি। হ্যাঁ, ডিমার্ট কিছু ব্যবহার করে থাকি। কি কি ডিমার্ট আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি সেগুলো এখানে বলা হয়েছে, যেমন সালফাসালাজিন। আমরা জানি যে সালফাসালাজিন কিভাবে প্রেসক্রাইব করতে হয়, এটা আমরা ইয়েতে শিখছি। এনএসএআইডি ইউজুয়ালি আমরা এখানে বিভিন্ন ধরনের এনএসএআইডি ব্যবহার করে থাকি। ইন্ডোমেথাসিন একটা ইম্পর্টেন্ট এনএসএআইডি। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে লো ডোজ মিথোট্রেক্সিন আমরা ব্যবহার করি, তবে এটা খুব কম। ইউজুয়ালি সালফাসালাজিনই হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের সবচেয়ে মূল থেরাপি, তার সাথে এনএসএআইডি এবং কিছু বায়োলজিক্যাল এজেন্ট আমরা ব্যবহার করে থাকি, অ্যান্টি টিএনএফ আলফা, হ্যাঁ, ইটানারসেপ, ইনফ্লিক্সিম্যাব। These are the important anti-TNF for ankylosing spondylitis. এবং ইয়া আছে অ্যাবিটাসেপ, টসিলিজুম্যাব বা রিটুক্সিম্যাব, এগুলো সাধারণত ইফেক্টিভ না, ঠিক আছে, এগুলা ইউজুয়ালি আমরা খুব একটা ব্যবহার করি না। কর্টিকোস্টেরয়েডও ইউজুয়ালি পেরিফেরাল জয়েন্ট যদি ইনভলভমেন্ট না হয় আর কি, ঠিক আছে। কমনলি যেহেতু এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, আমরা এর আগেও বলছি যে এখানে অস্টিওপোরোসিস হওয়ার চান্স অনেক বেশি থাকে, এই জন্য আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন এগুলো সাধারণত ইউজুয়ালি দিয়ে থাকি। আর পেশেন্টের যদি অ্যান্টিরিউভিয়াইটিস বা কনজাংটিভাইটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে হয়তো স্টেরয়েড আই ড্রপ দেওয়ার প্রয়োজন হতে পারে আর কি, ঠিক আছে। এবং এই ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট, ডেইলি হোম এক্সারসাইজ করতে হবে পেশেন্টের। হাইড্রোথেরাপি, সুইমিং হচ্ছে বেস্ট একটা এক্সারসাইজ। এবং এই অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের পেশেন্টগুলোকে ইউজুয়ালি সাধারণত আমরা ফার্ম ম্যাট্রেস ব্যবহার করে থাকি। হ্যাঁ, আপনারা দেখবেন যে অর্থোপেডিক্স এবং আমরা সবাই মানে প্রায় অলমোস্ট সব ডিজিজেই শক্ত বা বিছানায় শোয়ার জন্য অ্যাডভাইস করে, কিন্তু আসলে ওই সমস্ত কোনো ডিজিজেই আপনার ফার্ম ম্যাট্রেস ব্যবহার করার নির্দেশনা নাই। শুধুমাত্র অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে ফার্ম ম্যাট্রেস ব্যবহার করতে বলছে, অ্যাজ বিকজ এই ম্যাট্রেসটা ফার্ম ম্যাট্রেস এই জন্য ব্যবহার করতে বলছেন কারণ আমাদের স্পাইনটা ঘুমানোর সময় যদি আপনি একটা সফট ম্যাট্রেস ব্যবহার করেন, তাহলে স্পাইনটার যে স্টিফনেসটা এটা আরো বাড়তে থাকে, ডিফর্মিটি অনেক বাড়তে থাকে, এই জন্য আমরা ফার্ম ম্যাট্রেস এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবং সিগারেট স্মোকিং পেশেন্টকে আমরা অ্যাভয়েড করতে বলবো, ঠিক আছে, ফর কনজাংটিভাইটিস, ঠিক আছে। এর জন্য সাধারণত কোনো ট্রিটমেন্ট দেওয়া কি কি থাকে? ব্যাক পেনের মধ্যে পার্থক্য কি বলেন দেখি?